প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথম ক্লাসে এই অধ্যায়ের পদার্থের গঠন অধ্যায়ের প্রথম দিকের বিষয়গুলো আলোচনা করছি, অর্থাৎ পরমাণু মডেল পর্যন্ত আলোচনা করছি। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পরমাণু শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, উপশক্তি স্তরের ধারণা, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি, ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম, আইসোটোপ ও তেজস্ক্রিয় আইসোটোপ নিয়ে, আর আপেক্ষিক পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আণবিক ভর বের করার পদ্ধতি। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আছে পরমাণু শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। তো আমরা বোরের মডেল অনুযায়ী জেনে আসছি পরমাণু শক্তি স্তর হচ্ছে, প্রথম শক্তি স্তর আছে, দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ কে সেল, এল সেল, এম সেল, এন সেল। প্রথম শক্তি স্তরে প্রতি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা থাকতে পারবে 2n² সংখ্যক। তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে, n এর মান তখন হবে 1, তখন 2n² হবে 2 × 1² সমান হবে 2টা। তার মানে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টা। দ্বিতীয় শক্তি স্তরে n যখন 2 হবে তখন দ্বিতীয় শক্তি স্তরে n এর মান হবে 2², মানে 2 × 4 = 4 × 8টা। তৃতীয় শক্তি স্তরে n যখন 3 হবে তখন তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 3² 18টা। চতুর্থ শক্তি স্তরে n যখন 4 হবে তখন 2 × 4², 4 = 16, 16 × 32। এভাবে 7টা শক্তি স্তর পর্যন্ত আছে আমাদের। 7টা শক্তি স্তরে এই প্রক্রিয়ায় ইলেকট্রন অবস্থান করবে। এখন উপশক্তি স্তরের বিষয়টা আমি বলি। প্রথম শক্তি স্তরে n এর মান যখন 1 তখন একটা মাত্র উপশক্তি স্তর, সেটা হচ্ছে s। আমরা উপশক্তি স্তরগুলোকে s, p, d, f এই 4টা উপশক্তি স্তর আছে আমাদের। তাহলে প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর হচ্ছে মাত্র একটা, s অরবিটাল। দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর হচ্ছে আমাদের 2টা, s এবং p। তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর হচ্ছে আমাদের 3টা, বা অরবিটাল হচ্ছে 3টা, s, p, d। চতুর্থ শক্তি স্তরে আমাদের অরবিটাল হচ্ছে s, p, d, f, অর্থাৎ 4টা উপশক্তি স্তর থাকবে বা 4টা অরবিটাল থাকবে। s অরবিটালে ইলেকট্রন থাকবে সর্বোচ্চ 2টা, p অরবিটালে ইলেকট্রন থাকবে সর্বোচ্চ 6টা, d অরবিটালে ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ 10টা, আর f অরবিটালে ইলেকট্রন থাকবে সর্বোচ্চ 14টা। তো এই নীতি অনুযায়ী, এই বিষয় অনুযায়ী আমরা বর্তমান সময়ে ইলেকট্রন বিন্যাস করে আসছি। তো ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করি আমরা একটু দেখি। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী সবসময় কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে ধীরে ধীরে ইলেকট্রন প্রবেশ করবে। তো শক্তির ক্রম অনুযায়ী ধরার জন্য আমরা খুব সহজে একটা চার্ট তৈরি করি, যেমন 1s, 2s, 2p। তৃতীয় শক্তি স্তরে আছে 3s, 3p, 3d। চতুর্থ শক্তি স্তরে আছে 4s, 4p, 4d, 4f। পঞ্চম শক্তি স্তরে আছে 5s, 5p, 5d, 5f, 6s, 6p, 6d, 6f, 7s, 7p, 7d, 7f। তাহলে ক্রমটা হচ্ছে, প্রথমে সবচেয়ে কম শক্তি সম্পন্ন অরবিটাল হচ্ছে 1s, তারপরে আসতেছে 2s, তারপরে আসতেছে 2p, 3s, তারপরে আসতেছে 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s। এইভাবে পর্যায়ক্রমে তারপরে আসবে 4f, 5d, 6p, 7s, তারপরে আসবে 5f, 6d, 7b, তারপরে আসবে 6f, 7d, সর্বশেষ আসবে 7f। এই হচ্ছে মূলত শক্তির ক্রমটা। সবচেয়ে কম শক্তি সম্পন্ন অরবিটাল হচ্ছে 1s, তারপরে হচ্ছে 2s, 2p। এভাবে পর্যায়ক্রমে ইলেকট্রন অবস্থান করবে। আমরা দেখছি
3Dর চাইতে তার পূর্বে 4s এ ইলেকট্রন প্রবেশ করে, কারণ 3Dর চাইতে 4s এর শক্তিটা কম। s অরবিটালের শক্তি হচ্ছে 0, p অরবিটালের শক্তি হচ্ছে 1, d অরবিটালের শক্তি হচ্ছে 2, আর f অরবিটালের শক্তি আমরা ধরি 3। তাহলে 3Dর শক্তি যদি আমি দেখি, প্রধান শক্তি স্তর হচ্ছে 3, d এর মান হচ্ছে 2, তাইলে এটা শক্তি হচ্ছে 5, আর 4s এর শক্তি হচ্ছে 4, প্রধান শক্তি স্তর উপ শক্তি স্তর হচ্ছে 0, মিলে হচ্ছে 4। এই কারণে আমরা দেখছি যে 3Dর পূর্বে 4s এ ইলেকট্রন প্রবেশ করে। যেহেতু আমি প্রথমেই বলছি ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী কম শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন পূর্বে প্রবেশ করবে। তো এবার আমরা এই নিয়মের কিছু ইলেকট্রন বিন্যাস করে একটু দেখি। যেমন যদি আমি ধরি সোডিয়াম 11টা আছে ইলেকট্রন, তাহলে প্রথমে আসবে 1s2, তার দুইটা ইলেকট্রন থাকে, তারপরে আসবে 2s2, তারপরে আসবে 2p6, 3s, 2 2 4 6 7 10, তাহলে এখানে থাকতেছে একটা ইলেকট্রন। আমি পূর্বেই বলে গেছি যে s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 2টা, p অরবিটালে ইলেকট্রন থাকবে 6টা। এখন যদি আমি একটু বড় ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌলের কথা বিবেচনা করি, যেমন তাহলে প্রথমে আসতেছে 1s2, তারপরে আসতেছে 2s2, তারপরে আসতেছে 2p6, তারপরে আসতেছে 3s2, তারপরে 3p6, তারপরে 4s2, তারপরে 3d10। যদিও এইভাবে আমি ধারাবাহিকভাবে লিখছি, কিন্তু পরীক্ষার খাতায় অবশ্যই তোমরা এই বিষয়টাকে সাজিয়ে লিখবা। সাজিয়ে লিখবা বলতে অর্থাৎ তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রনটা আগে দিবা, চতুর্থটা ধারাবাহিক থাকবে, অর্থাৎ এরকম করে লিখতে হবে 1s2 প্রথমে দিলা, তারপরে 2s2, 2p6 অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের গুলা দিলা, তারপরে তৃতীয় শক্তি স্তরের গুলা 3s2, 3p6, 3d10, সর্বশেষ দিলাম আমরা চতুর্থ শক্তি স্তরে। অর্থাৎ প্রকাশ করার ক্ষেত্রে আমরা খাতায় লেখার ক্ষেত্রে এইভাবে লিখব। এই বিষয়টা হচ্ছে সহজে অনুধাবন করার জন্য যে ইলেকট্রন আগে কোনটাতে প্রবেশ করবে। এই হচ্ছে সাধারণত পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী বর্তমান সময়ে আমরা যে ইলেকট্রন বিন্যাসগুলো করি তার কিছু নিয়ম। আর ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রমও আছে, আমরা এখন ব্যতিক্রমগুলো নিয়ে একটু আলোচনা করব। তো ব্যতিক্রমের ক্ষেত্রে আমরা প্রথমেই বলে রাখছি, সাধারণত ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখা যায় পি অরবিটাল এবং ডি অরবিটাল অর্ধপূর্ণ বা পরিপূর্ণ, অর্থাৎ পূর্ণ করা এবং অর্ধপূর্ণ অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা অধিক সুস্থিতি হয়, যার কারণে অনেক সময় ইলেকট্রন 4s থেকে 3dতে চলে যায়। যেমন আমরা যদি ক্রোমিয়ামের কথা চিন্তা করি, ক্রোমিয়ামের ইলেকট্রন হচ্ছে 24টা। তো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d4। এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, এই ক্ষেত্রে দেখছি ডি অরবিটালটা অর্ধপূর্ণ হওয়ার জন্য, যেহেতু ডি অরবিটালে ইলেকট্রন থাকে 10টা, অর্ধপূর্ণ হওয়ার জন্য তার একটা মাত্র ইলেকট্রন দরকার, যার কারণে সে 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে এটা হয় এরকম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5, অর্থাৎ তার ডি অরবিটালটা অর্ধপূর্ণ করে। এই ইলেকট্রন বিন্যাসের চেয়ে এটা অধিক সুস্থিতি বিদায় কপারের মানে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এমন হয়। যেমন কপারের ক্ষেত্রেও 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d9 হয়। এই ক্ষেত্রেও এই ইলেকট্রন বিন্যাসের চাইতে আমি আগেই বলছি ডি অরবিটাল এবং পি অরবিটাল এই দুইটা পূর্ণ বা অর্ধপূর্ণ করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে s অরবিটাল থেকে একটা ইলেকট্রন গিয়ে ডি অরবিটালটা পরিপূর্ণ করে। এই দুইটা ব্যতিক্রম নিয়ম আছে আমাদের ইলেকট্রন বিন্যাসের স্বাভাবিক নিয়মের চাইতে।
তো এই দুটো ইলেকট্রন একটু দেখে নিবা, ইলেকট্রন বিন্যাসটা একটু নিজেরা চর্চা করবা। এরপরে আছে আইসোটোপ। আইসোটোপটা হচ্ছে একই পদার্থের পরমাণু হবে, একই পদার্থের পরমাণু হবে কিন্তু তার ভর সংখ্যা ভিন্ন হবে। আমরা জানি ভর সংখ্যাটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। প্রোটন সংখ্যাকে যেহেতু পারমাণবিক সংখ্যা বলি, প্রোটন সংখ্যা যদি পরিবর্তন করা হয় তাহলে পদার্থটাই পাল্টে যায়। যেমন প্রোটন সংখ্যা যখন 1 আছে তখন হাইড্রোজেন আছে, প্রোটন সংখ্যা যখন 2 দেব তখন আর এটা হাইড্রোজেন থাকবে না, এটা হিলিয়াম হয়ে যাবে। তাইলে প্রোটন সংখ্যাটা ঠিক রেখে শুধুমাত্র নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে অনেক সময় ভর সংখ্যার ভিন্নতা তৈরি হয়। বিষয়টা কেমন? যেমন একটা হাইড্রোজেন আমি নিলাম যেটাতে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, মানে প্রোটন সংখ্যা 1, তার মধ্যে কোনো নিউট্রন নাই, তাহলে তার ভর সংখ্যা হবে 1, তাহলে তার ভর সংখ্যা কত? 1। আরেক ধরনের হাইড্রোজেন আছে যেটাতে প্রোটন সংখ্যা তো অবশ্যই 1, তার ভর সংখ্যা হয় 2। তার মানে এই ক্ষেত্রে একটা নিউট্রন সংখ্যা আছে, একটা নিউট্রন সংখ্যা আর একটা প্রোটন সংখ্যার সমষ্টিটা হচ্ছে তার ভর সংখ্যা। আরেক ধরনের হাইড্রোজেন আছে যেটারও প্রোটন সংখ্যা তো 1 কিন্তু ভর সংখ্যা হয় 3, অর্থাৎ এই ক্ষেত্রে এটাতে 2টা নিউট্রন সংখ্যা বিদ্যমান। তো এই তিনটাই একই মৌলের বা একই পদার্থের পরমাণু, অথচ তিনটার মধ্যে নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে ভর সংখ্যার ভিন্নতা তৈরি হয়, তখন এদের পরস্পরকে আমরা বলি আইসোটোপ। তাহলে আইসোটোপের সংজ্ঞাটা এভাবে দেওয়া যায় যে একই মৌলের বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা হয়। আইসোটোপের মধ্যে কিছু কিছু আইসোটোপ আছে যে আইসোটোপগুলো থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা, গামা রশ্মি নির্গমন হয়। ওই আইসোটোপগুলোকে আমরা বলি তেজস্ক্রিয় আইসোটোপ। এই তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা আমরা চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে নানা জায়গায় আমরা ব্যবহার করে থাকি। যেমন চিকিৎসা ক্ষেত্রের ব্যবহার আছে, রোগ নির্ণয়ের ক্ষেত্রেও আইসোটোপ ব্যবহার করা যায়, রোগ নিরাময়ের ক্ষেত্রেও করা যায়। তো যেমন রোগ নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত আমরা আইসোটোপ ব্যবহার করে শরীরের বিভিন্ন ক্ষতস্থানের ছবি তুলতে পারি, আবার আইসোটোপ ব্যবহার করে ক্যান্সার রোগ নিরাময় করতে পারি, থাইরয়েড রোগ নিরাময় করা সম্ভব হয়। আবার কৃষিক্ষেত্রেও উদ্ভিদের বৃদ্ধির জন্য আইসোটোপ ব্যবহার করা যায়। খাদ্য সংরক্ষণের ক্ষেত্রেও আমরা আইসোটোপ ব্যবহার করতে পারি। খাদ্য সংরক্ষণের জন্য বলতে আমরা জানি যে কোনো খাদ্য পচে শুধুমাত্র ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে। তো আইসোটোপের সাহায্যে যদি মানে ফলমূল যাই বলি, এগুলোর থেকে যে ব্যাকটেরিয়াগুলো বিদ্যমান এগুলোকে ধ্বংস করে ফেলা যায়, তাহলে ওই খাদ্যটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তারপরে আমরা আইসোটোপের সাহায্যে গবেষণা ক্ষেত্রে অর্থাৎ ফসিলের বয়স নির্ণয়ের ক্ষেত্রে আমরা আইসোটোপ ব্যবহার করি। তো এগুলা ধারাবাহিকভাবে তোমরা তোমাদের বইতে পাবা, বইতে দেখে একটু তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারগুলা পড়ে নিবা। তার পরবর্তীতে আছে আপেক্ষিক পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আণবিক ভর নির্ণয়। তো আপেক্ষিক পারমাণবিক ভরটা আমরা বের করাটা আগে শিখব, তারপরে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আণবিক ভরটা কিভাবে বের করতে হয় সেটাও দেখব। তো আপেক্ষিক পারমাণবিক ভর আমরা দুই প্রক্রিয়ায় বের করতে পারি। একটা হচ্ছে একটা পরমাণুর ভর জানা থাকলে, অন্যটা হচ্ছে আইসোটোপ থেকে। যেমন যদি আমার মনে করলাম একটা পরমাণুর ভর, যেমন অ্যালুমিনিয়ামের ভর আছে 4.482 into 10 to the power -23 গ্রাম। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? তাইলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভরটা হবে একটা পরমাণুর ভর একটি পরমাণুর ভরকে আমি ভাগ দিব কার্বন 12 আইসোটোপে ভরের 12 ভাগের 1 অংশ দ্বারা। তো এই মানটা সব ক্ষেত্রেই সমান হবে। কার্বন 12 আইসোটোপ ভরের 12 ভাগের 1 অংশের মান হচ্ছে 1.66 into 10 to the power -24 গ্রাম। আর যদি অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর আমি ধরে আপেক্ষিক পারমাণবিক ভর বের করার চেষ্টা করি, তাহলে 4.482
ইন্টু 10 টু দি পাওয়ার 23। উপরের মানটাকে নিচের মানটা দিয়ে ভাগ করলে আমি পাচ্ছি 27 গ্রাম। এই হলো অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর। এই একটা পদ্ধতি, যেই পদ্ধতিতে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারি। অর্থাৎ একটা পরমাণুর ভর জানা থাকলে এই মানটাকে মনে রাখার বিষয় আছে 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম দিয়ে ভাগ করব। তো অন্য একটা পদ্ধতি, এটা নিয়ে একটু দেখছি আমরা। উপরে রয়েছে একটা মুছে দেন। আমরা আইসোটোপ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করা সম্ভব হয়। দেখো, ক্লোরিনের দুই ধরনের আইসোটোপ আছে। একটা আইসোটোপের পারমাণবিক ভর হচ্ছে 35, আর একটা আইসোটোপের ভর হচ্ছে 37। এই ক্ষেত্রে 37 ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুটা প্রকৃতিতে পাওয়া যায় 25%, আর এটা প্রকৃতিতে পাওয়া যায় 75%। অর্থাৎ শতকরা পর্যাপ্ততার পরিমাণ, আমি 100টা ক্লোরিন পরমাণু যদি নেই, এর মধ্যে 35 পাবো 75%, আর 37 ভর সংখ্যা বিশিষ্ট পাবো 25%। তো এই ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভরটা হবে 35, এটা পাচ্ছি আমি 75%, এটাকে 75 দ্বারা গুণ করলাম, যোগ করব 37কে আমি পাচ্ছি 25%, ভাগ করব 100 দ্বারা, তাহলে হয় 35.5। এটা হচ্ছে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর। এবার আমরা তো আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর কিভাবে বের করব? যেমন ক্লোরিনের একটা আণবিক অণু Cl2, একটা ক্লোরিনের ভর আমরা একটু আগে পেলাম 35.5 গ্রাম। এরকম এখানে দুইটা পরমাণু বিদ্যমান, তাহলে এই ক্লোরিনের আণবিক ভরটা হবে 71 গ্রাম। আমরা যদি পানির কথাই বিবেচনা করি, হাইড্রোজেনের একটা পরমাণুর ভর 1 গ্রাম, হাইড্রোজেন আছে এক্ষেত্রে দুইটা পরমাণু, অক্সিজেনের একটা পরমাণুর ভর হচ্ছে 16 গ্রাম, তাহলে 16 × 2 = 18 গ্রাম। এটা হচ্ছে পানির আণবিক ভর। তাহলে পারমাণবিক ভর থেকে কিভাবে আণবিক ভর বের করতে হয় তা আমরা দেখলাম। যেমন আরো একটা উদাহরণ যদি দিতে চাই, সালফিউরিক অ্যাসিড H2, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেনের একটার ভর 1 গ্রাম, হাইড্রোজেন আছে দুইটা, প্লাস সালফার আছে একটা, সালফার একটার ভর হচ্ছে 32 গ্রাম, অক্সিজেন একটার ভর হচ্ছে 16 গ্রাম করে, এরকম আছে চারটা, তাহলে টোটাল হয় 98 গ্রাম। এই হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস, উপশক্তি স্তরের ধারণা, ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম, আইসোটোপ নিয়ে আলোচনা করলাম, তেজস্ক্রিয় আইসোটোপ নিয়ে আলোচনা করলাম। আপেক্ষিক পারমাণবিক ভর বের করার দুইটা পদ্ধতি আমরা দেখলাম। একটা পদ্ধতি ছিল একটা পরমাণুর ভর যদি জানা থাকে আমরা কিভাবে বের করব, আর হচ্ছে আইসোটোপের শতকরা পর্যাপ্ততার পরিমাণ যদি জানা থাকে সেটা থেকে কিভাবে বের করব। আমরা দেখলাম যে যদি একটা পরমাণুর ভর জানা থাকে, ওই একটা পরমাণুর ভরকে কার্বন আইসোটোপের, কার্বনের 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ দিয়ে ভাগ করব, অর্থাৎ 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম দিয়ে ভাগ করব। ভাগ করলে যেই মানটা পাবো সেটা হবে আপেক্ষিক পারমাণবিক ভর। অথবা আমরা শতকরার পর্যাপ্ততার পরিমাণ থেকেও বের করতে পারবো, সেটা হচ্ছে যে একটা মৌলের যতগুলো আইসোটোপ থাকবে তার শতকরা পর্যাপ্ততার পরিমাণ দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করছি। আর আণবিক ভর বের করাটা খুব সহজ, যদি আমরা পারমাণবিক ভরগুলো জানি আণবিক ভর খুব সহজেই বের করতে পারবো। অর্থাৎ একটা অণুতে যতগুলো পরমাণু থাকে ওই পরমাণুর সংখ্যাকে তার পারমাণবিক ভর দিয়ে গুণ করে যোগ করে দেব। যেমন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখছি যে একটা এখানে হাইড্রোজেন আছে দুইটা পরমাণু, একটা পরমাণুর ভর 1 গ্রাম করে, দুইটার ভর 2 গ্রাম হয়। সালফার একটাই আছে, তার ভর 32 গ্রাম, অক্সিজেন একটার ভর 16 গ্রাম করে, চারটার ভর হচ্ছে 64 গ্রাম, মিলে হচ্ছে 98 গ্রাম। তো তোমরা বাসায় বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করবা, আর পরবর্তী ভিডিওতে আবার নতুন অধ্যায় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।